সো গতদিন আমরা আসলে এই রিটেনিং ওয়ালের অঙ্কটা শুরু করছিলাম, তাই না? এই সেকশনে জি স্যার। প্রথমে আমরা যেটা করছিলাম, আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি। সেটা হচ্ছে আমাদের একটা রিটেনিং ওয়াল ডিজাইন করতে বলা হচ্ছিল, যেটার জন্য সয়েলের ইউনিট ওয়েট বা সয়েলের ডিএফ এগুলো সব কিছু দেওয়া ছিল এবং সারচার্জ লোড কত সেটাও দেওয়া ছিল। তো প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছিল যে এই লোডগুলো কত সেটা ক্যালকুলেট করলাম, যে হরাইজন্টাল লোড কতটুকু আসতেছে, এবং সেটা থেকে হলো ওভার টার্নিং মোমেন্টটা বের করছিলাম। আর তারপরে যেটা করলাম সেটা হলো যে রেজিস্টিং মোমেন্টের জন্য আমাদের যে ফোর্সগুলো লাগবে সেই ভার্টিক্যাল যতগুলো ফোর্স আছে এবং সেটার মোমেন্ট আর্ম যত আছে সেগুলো সব বের করে দেন হলো রেজিস্টিং মোমেন্ট বের করলাম, আর হলো ভার্টিক্যাল টোটাল ফোর্সটাকে বের করলাম। এই অংশটুকু আমরা গতদিন করলাম। আর তারপরের যে কাজটুকু করলাম সেটা হলো যে এই যে হরাইজন্টাল ফোর্স টোটালি কাজ করতেছে বা ভার্টিক্যাল ফোর্স কাজ করতেছে, এগুলোর জন্য সেফটি ফ্যাক্টর কতটুকু ওভার টার্নিং এর জন্য এবং স্লাইডিং এর জন্য সেই জিনিসগুলো ক্যালকুলেট করছিলাম, যে রেজিস্টিং মোমেন্ট এবং ওভার টার্নিং মোমেন্টের রেশিও কত, এটা জেনারেলি দুইয়ের চেয়ে বড় হওয়ার কথা সেফটি ফ্যাক্টরটা, আমরা সেটাকে অ্যানশিওর করছিলাম। আর স্লাইডিং এর ক্ষেত্রে জেনারেলি 1.5-এর চেয়ে বেশি হওয়ার কথা আমাদের মার্জিনালি অ্যাকসেপ্টেড হয়েছে আর কি, যে 1.53 মতো। আচ্ছা, নেক্সট আমরা যেটা করছিলাম সেটা হলো যে এই যে রিটেনিং ওয়ালটা আমরা ডিজাইন করতেছি, এটার নিচে বেয়ারিং প্রেশারের ডিস্ট্রিবিউশনটা কীরকম হতে পারে সেটা নিয়ে কথা বলতেছিলাম। তো একদম শুরুতেই আমরা যেটা করছিলাম বেয়ারিং প্রেশার বের করার, যে আমাদের এই যে টোটাল ভার্টিক্যাল ফোর্স ভি কাজ করতেছে, যেটা আমরা আগের স্লাইডে বের করে আসলাম, এই ভিটা আসলে এই ওভার টার্নিং এর পয়েন্টটা থেকে কত দূরে কাজ করতেছে সেই ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছিলাম। ওইটা আমরা বলছিলাম যে রেজিস্টিং মোমেন্ট মাইনাস ওভার টার্নিং মোমেন্ট ডিভাইডেড টোটাল ভার্টিক্যাল ফোর্স। এটা একটা জাস্ট ইকুয়েশনের মতো, এটা দিয়ে যদি আমরা করি তাহলে ইজিলি বের করে ফেলতে পারবো যে কত দূরে আমাদের ফোর্সটা কাজ করতেছে। এবং তারপরে আমরা এই ফোর্সটা এটা এক সাইড থেকে বের করলাম কত দূরে কাজ করতেছে। আমাদের প্রয়োজন হলো যে সেন্টার থেকে কত দূরে কাজ করতেছে। সো সেখান থেকে আমরা ইকসেন্ট্রিসিটিটাও বের করে ফেললাম যে 1.1 ফিট, এবং এটা জেনারেলি আমাদের কার্ন এরিয়ার মধ্যে থাকতে হয়। সো এটা কার্ন এরিয়ার মধ্যে থাকার জন্য আমরা b/6 থেকে ছোট হচ্ছে কিনা সেটাকে কনফার্ম করব। তো আমাদের যেটা মেইন ইন্টেনশন ছিল যে সব সময় এই যে ভার্টিক্যাল ফোর্সটা, এই ভার্টিক্যাল ফোর্সটা মিডল থার্ডের মধ্যে, তার মানে এই পুরো উইডটা যদি হয় বি, এই বি এর মাঝখানে যে 1/3 আছে সেই 1/3 রেঞ্জের মধ্যে যাতে থাকে, এটা আমাকে এনশিওর করতে হবে। তো তোমাদের থেকে একটা কোশ্চেন আসছিল যে যদি কোনো কারণে আমার ভি ফোর্সটা এখানে কাজ করে সেই ক্ষেত্রে আমি কি করব। সেক্ষেত্রে আমাকে এই যে হিল আছে, হিলের লেন্থটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে হবে যাতে করে এটা b/3 তে কাজ করে। আদারওয়াইজ আমরা রিটেনিং ওয়ালটাকে বেয়ারিং প্রেশারের জন্য সেফ বলতে পারবো না, কারণ সেই ক্ষেত্রে এখানে টেনশন চলে আসবে, যেটা অ্যাকসেপ্টেবল না রিটেনিং ওয়ালের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত গতদিনই করলাম। এখন আমরা আজকে শুরু করি যে কিভাবে বেয়ারিং প্রেশারের ভ্যালুগুলো বের করব। তাহলে দেখো যে এই যে সেকশনটা, সেকশনের নিচে ভি একটা ফোর্স কাজ করতেছে একটা নির্দিষ্ট ইকসেন্ট্রিসিটির দূরে। এখন আমি যদি এটাকে অ্যানালাইসিস করতে চাই যে এই ফোর্সের কারণে এইখানে কি আসবে, কম্প্রেশন না টেনশন, আর এই পয়েন্টে কি আসবে, কম্প্রেশন না টেনশন, এটা কিভাবে বের করব? বের করা যাবে? স্যার, হ্যাঁ বলো। আপনি যে প্রশ্নটা হিল বললেন ওটা টো না? হ্যাঁ, আচ্ছা, হিল বলছি এটা হিল হওয়ার কথা, মানে পুরো বেস স্ল্যাব যেটা আছে সেটার আর কি ডাইমেনশনটাকে অ্যাডজাস্ট করতে হবে। সরি, ওটা আমার ভুল হয়েছে, ওটা টু হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এইখানে যে ভি ফোর্সটা কাজ করতেছে, এই ভি ফোর্সের কারণে এইখানে কতটুকু কম্প্রেশন আসবে বা টেনশন আসবে, এটা কি বের করা আমরা অ্যানালাইসিস সবাই পারি?
পারা যাবে নাকি যাবে না? স্যার বুঝিনি। বললাম যে এখানে একটা ইকসেন্ট্রিক লোড কাজ করতেছে না, ভি। এটার কারণে এই পয়েন্টে কতটুকু কম্প্রেশন কাজ করতেছে বা এই পয়েন্টে কতটুকু কম্প্রেশন কাজ করতেছে, এটা কি আমরা বের করতে পারবো কিনা, সেটা হচ্ছে প্রশ্নটা। জি স্যার, পারা যাবে। আচ্ছা, তো আমরা যদি চিন্তা করি, হ্যাঁ, সো আমরা যদি এটার এক ইকুইভ্যালেন্ট চিন্তা করি যে এই পয়েন্টে সেন্টারে একটা ফোর্স কাজ করতেছে হচ্ছিল ভি, আর একটা মোমেন্ট কাজ করতেছে, মোমেন্টটা হচ্ছিল ভি ই। তাহলে এই দুইটাকে আমরা ইকুইভ্যালেন্ট সিস্টেম বলতে পারি না? এই ফোর্সটা এবং এই ফোর্স এবং মোমেন্ট হচ্ছিল ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এটার জন্য ইজিলি এখানে কতটুকু প্রেসার কাজ করবে সেটা বের করতে পারি। তো আমরা মোটামুটি জানি আমাদের এই যে ভার্টিক্যাল ফোর্স আছে, এই ভার্টিক্যাল ফোর্সটা হচ্ছে এখন সেন্টারে কাজ করতেছে। তার মানে এটার উপরে টোটাল যে স্ট্রেস আছে সেটা হচ্ছিল ভি ওভার এ। তার মানে এই ফোর্স ডিভাইডেড হচ্ছিল নিচের এরিয়া, এইটা। আচ্ছা, আর এই যে মোমেন্ট কাজ করতেছে ভিই পরিমাণ, মোমেন্টের ভ্যালুটা আমি যদি লিখি এখানে যে ভি ইন্টু ই, তাহলে এই ভিই পরিমাণ মোমেন্টের জন্য এই ফাইবারে এবং এই ফাইবারে টেনশন এবং কম্প্রেশন কত হবে? এক জায়গায় টেনশন হবে আর এক জায়গায় কম্প্রেশন হবে। সো এটাকে যদি আমি কম্প্রেশন ধরি, যে পজিটিভ হচ্ছিল কম্প্রেশন, তাহলে এই পয়েন্টটা হবে কম্প্রেশন, সো এটা পজিটিভ হবে। আর এই পয়েন্টটা হবে হচ্ছিল এই মোমেন্টের জন্য টেনশন, তাহলে নেগেটিভ হবে। সো এটা হবে হচ্ছিল, আমরা মোটামুটি সবাই জানি যে এমসি ওভার আই স্ট্রেসটা। তাহলে এখন দেখি এটাকে বসাই সব কিছু। ভি তো ফোর্স ভি ঠিক আছে, এরিয়া কত হবে? বি ইন্টু আমাদের এই ডেপথের দিকে আছে হচ্ছিল 1 ফিট, তাহলে বি ইন্টু 1 প্লাস মাইনাস এম, মোমেন্টের ভ্যালু হচ্ছিল ভি ইন্টু ই। সি, সি কি জিনিস মনে আছে? সেন্টার থেকে এক্সট্রিম ফাইবারের যে ডিস্টেন্সটা, সলিড মেকানিক্স তোমরা পড়ে আসছো, তাহলে সি ইকুয়াল টু হবে ছিল বি বাই 2 ওভার আই। আই হচ্ছে হলো মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এটা যদি এক্সিস হয় আমার, তাহলে এটা হচ্ছে হলো বি আর এটা হচ্ছে হলো এইচ হবে, বি এইচ কিউব বাই 12। তাহলে বি হচ্ছে হলো 1, এইচ হচ্ছে হলো বি, সো বি এইচ কিউব বাই 12। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখো দাঁড়াচ্ছে হলো বি ভি বাই বি প্লাস মাইনাস হচ্ছে হলো ভিই, এখানে হচ্ছে হলো বি স্কোয়ার, 12 উপরে চলে যাবে, তার মানে এখানে হচ্ছে হলো 6 থাকবে। তার মানে আমরা যদি কমন নেই ভি ডিভাইডেড বি, তাহলে আসতেছে 1 প্লাস মাইনাস 6 ই ডিভাইডেড হচ্ছে হলো বি। তো এটা হচ্ছে হলো আমার ফাইনালি একটা ইকুয়েশন আসলো যে এখানে স্ট্রেস কিরকম হবে। তো এইখানে যদি আমরা চিন্তা করি দুইটাই হচ্ছে হলো কম্প্রেশন এবং আমরা কম্প্রেশনটাকে পজিটিভ ধরছি, তাহলে প্লাস সাইন ইউজ করব। আর এই ফাইবারের জন্য বা এই পয়েন্টের জন্য একটা হচ্ছে হলো মাইনাস হবে, একটা টেনশন হবে আর একটা কম্প্রেশন ফোর্স হবে বা স্ট্রেস হবে। এইটাই তোমাদেরকে এখানে সরাসরি একটা ইকুয়েশন হিসাবে দেখানো হচ্ছে যে কিউ ইকুয়াল টু হচ্ছিল ভি ওভার এ, এরিয়াটা হচ্ছিল এখানে বি ইন্টু 1 হবে আর কি। সো একই জিনিস, 1 প্লাস মাইনাস 6 ই বাই বি। আচ্ছা, তাহলে আমাদের ভি ফোর্সটা আমরা আগে বের করে আসছি লাস্ট যে ক্যালকুলেশন প্রায় 28 কিপের মতো। তো সেগুলো আমরা এখন ভ্যালুগুলো বসাই দিই। ভি এর ভ্যালু ডিভাইডেড হচ্ছিল এরিয়া হচ্ছে হলো 14 ইন্টু হচ্ছিল 1, 1 প্লাস মাইনাস 6, আর ই হচ্ছে হলো আমরা এখানে বের করলাম 1 ফিটের মতো। তো 1 ফিট ডিভাইডেড হচ্ছে হলো আমাদের বি, বি হচ্ছে হলো 14। তো আমরা এই পরিমাণ আসলে স্ট্রেস পাবো এই পয়েন্টে এবং এই পয়েন্টে। তো আমরা যদি প্লাস চিন্তা করি তাহলে কম্প্রেশন প্লাস কম্প্রেশন, এই পয়েন্টের স্ট্রেসটা পাবো হচ্ছে হলো প্রায় 3041 মতো। আচ্ছা, আর মিনিমাম যেটা পাবো এই পয়েন্টে, এই পয়েন্টেরটা পাবো হচ্ছে হলো এটা থেকে এটা মাইনাস করলে, এক থেকে যদি মাইনাস করি তাহলে সেটা আসতেছে 1000 পিএসএফ এর মতো। তো এই যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আমরা পাচ্ছি, এই স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আমাকে এখন চেক দিতে হবে যে এখানে যে বেয়ারিং প্রেশারটা আছে, অ্যালাউয়েবল বেয়ারিং প্রেশার,
সেটার থেকে কম হচ্ছে কিনা। তো আমাদের অ্যালাউয়েবল বেয়ারিং প্রেশার দেওয়া ছিল হচ্ছিল 4 কেএসআই, তার মানে 4000 কেএসএফ, ঠিক আছে। সো 4000 হচ্ছিল পিএসএফ, সো এটা থেকে আমাদের কম আছে। তার মানে আমাদের যে রিটেনিং ওয়াল আমরা এখানে ডিজাইন করতে চাচ্ছি, এটার নিচে যে প্রেশার আসবে সেই প্রেশারটা নিচের সয়েল নিতে পারবে। সো মিনিমাম আমাদের আর চেক দিতে হবে না, কারণ ম্যাক্সিমামের জন্য যদি ওকে থাকে তাহলে মিনিমাম জেনারেলি ওকে হবে, এটা আর চেক দেওয়ার কিছু নাই। সো এটা হচ্ছিল আমাদের বেয়ারিং প্রেশারের চেকটা দেওয়া হলো। আচ্ছা, এখন এই পর্যন্ত আজকের যেটা দেখাইলাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা তিনটা জিনিস চেক দিলাম। একটা হচ্ছে হলো যে ওভার টার্নিং এর জন্য জিনিসটা সেফ, স্লাইডিং এর জন্য সেফ এবং বেয়ারিং প্রেশারের জন্য সেফ। এই তিনটা পয়েন্ট যখন সেফ হবে তখন আমরা রিইনফোর্সমেন্ট ডিজাইনে যাব রিটেনিং ওয়ালের। সো এখানে আসলে স্ট্যাবিলিটি চেক দেওয়াটা ইম্পর্টেন্ট। এখন আসি যে আমাদের স্ট্রাকচারাল ডিজাইন কিভাবে করব প্রতিটা কম্পোনেন্টে। তো স্ট্রাকচারাল ডিজাইন মোটামুটি আগের ফুটিং কোর্সও যেগুলা ঠিক তার মতোই। আমরা একটা একটা করে দেখি যে আমাদের কয়টা কম্পোনেন্ট আছে। আমাদের একটা কম্পোনেন্ট হচ্ছিল স্টেম। তোমরা হচ্ছে আমাকে 9:30-এর দিকে একটু রিমাইন্ডার দিও, তোমাদের ক্লাস টেস্ট আসছে 9:40 থেকে, আমি শেষ করবো 9:30-এ। আচ্ছা, তো এই স্টেমটাকে ডিজাইন করতে হবে। এদিকে হচ্ছিল টোয়ে আর হচ্ছিল হিল, এই দুইটা পোর্শন আমাকে ডিজাইন করতে হবে। তো ফার্স্টে আমি আসি হচ্ছিল যে স্টেম যেটা আছে সেটা কিভাবে ডিজাইন করব। তো ডিজাইন করার আগে ফার্স্টে আমাকে যেটা করতে হবে, এইখানে আমাদের কতটুকু ফোর্স আসতেছে সেটা আমরা অলরেডি বের করে আসছিলাম, তোমাদের যদি মনে থাকে। কিন্তু যেহেতু এটা আরসিসি ডিজাইন আমরা কিসের জন্য করি? ইউএসডি মেথডে, তাই না? তার মানে আমাদেরকে যখন আরসিসি ডিজাইনটা করতে হবে তখন অবশ্যই কিছু ফ্যাক্টর লোড ইউজ করতে হবে। ডেড লোড অথবা লাইভ লোডের জন্য আমরা যে ফ্যাক্টরগুলো ইউজ করি সেটা। তো তোমাদের যদি আগে মনে থাকে যে আমরা এখানে অ্যাক্টিভ প্রেশার বের করে রাখছিলাম এরকম, যে সি এ গামা এস ইনটু হচ্ছিল এইচ সামথিং, এরকম কিছু একটা বের করে রাখা ছিল আগে। সরি। আচ্ছা, এখন এই যে প্রেশারটা, এই প্রেশারটা ছিল আনফ্যাক্টর। যতক্ষণ পর্যন্ত আমরা স্ট্যাবিলিটি চেক দিলাম, স্ট্যাবিলিটি চেকের ক্ষেত্রে আমরা ফ্যাক্টর অফ সেফটি তোমরা দেখছো যে 2 রাখছি বা 1.5 রাখছি, সেসব ক্ষেত্রে আমরা আর ফ্যাক্টর লোডগুলো নেই না। এবং জিওটেকের ক্ষেত্রে তোমরা ওটা মোটামুটি সবাই পড়ে আসতো যে আমরা কেন ফ্যাক্টর লোডগুলো নেই না। আমরা চলো আরসিসি ডিজাইনে নেই। তো এটা কি ধরনের লোড হবে? সয়েলের যে প্রেশার, এটা কি লাইভ লোড হবে নাকি ডেড লোড হবে? সয়েলের প্রেশারটা স্যার ডেড লোড না? এটা কাইন্ড অফ ডেড লোড। ডেড লোড তুমি বলতে পারো হচ্ছিল সেলফ ওয়েট যেটা আছে সেটা। এখন সয়েল তো ভ্যারিয়েবল হতে পারে, সয়েল এখানে তুমি বাড়াইতে পারো, কমাইতে পারো। এটা কাইন্ড অফ লাইভ লোড হিসেবে আমরা চিন্তা করতেছি। এই কারণে আমরা এখানে ফ্যাক্টরটা ইউজ করলাম হচ্ছিল 1.6। আমরা প্রেশারটাকে আমরা এখানে বাড়ায় নিলাম 1.6 টাইমস। তো আমরা আগে যে প্রেশার বের করছি সেই প্রেশারই একইভাবে, যে 0.307 একটি প্রেশারের কোএফিশিয়েন্ট 110 ইন্টু হচ্ছিল এখানে 20 ফিট ছিল। সো এখানে আমাদের আগে যতদূর আমার মনে আছে 742-এর মতো ছিল। সো এটাকে 1.1 দিয়ে যদি মাল্টিপ্লাই করে তাহলে অ্যারাউন্ড এরকম আসে যে 1080। আর উপরের যে তোমার রেক্টেঙ্গুলার পোর্শনটা ছিল সেটা আমরা একটু দেখে আসি কত ছিল আগে, এই মুহূর্তে খেয়াল নেই। এটা হচ্ছিল 742 আর এটা হচ্ছিল 101-এর মতো ছিল। তো এটাকে যদি তুমি 1.6 দিয়ে মাল্টিপ্লাই করো, 101.31 ইন্টু হচ্ছিল 1.6, তো এটার যদি এরিয়া বের করো তাহলে এরকম একটা কিছু আসার কথা, যে 3240 পাউন্ড পার ফিটে। আমরা এইদিকে যে পার ফিটে করতেছি সেই কারণে পার ফিটে লেখা আছে। তো এই ফোর্সগুলো আমরা অলরেডি আগে বের করছি, এখানে জাস্ট 1.6 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। এখন এই ফোর্সের কারণে আমাদেরকে হচ্ছিল
শেয়ারের জন্য চেক দিতে হবে এটাকে যে এডিকুয়েট আছে কিনা, দেন হচ্ছে হলো ফ্লেক্সারের জন্য চেক দিব। তো আমাদের এইখানে ডেপথে ছিল হচ্ছে হলো 2 ফিট বা 24 ইঞ্চি। এখন আমাদেরকে এখানে শেয়ারের জন্য চেক দিতে হবে। তো এখানে শেয়ার চেক দিতে গেলে অবশ্যই তুমি এটা নিজেরা এখন বুঝতে পারো যে এখানে আসলে বিম শেয়ারটা চেক দিতে হবে, এখানে পাঞ্চিং শেয়ার হওয়ার মতো কোনো সিচুয়েশন নেই। তাহলে আমরা বিম শেয়ারটা চেক দিব। সো বিম শেয়ার চেক দেওয়ার আগে আমাদের এখানের ইফেক্টিভ ডেপথ কত হবে সেটা বের করব, যে ইফেক্টিভ ডেপথ ডি ইকুয়াল টু হচ্ছে হলো 24 ইঞ্চি মাইনাস হচ্ছে হলো কভার 3, সো 21 ইঞ্চি। আর এখানে ভি ইউ কত আসবে, তার মানে অ্যাপ্লাইড ফোর্স কতটুকু আসবে সেটা এখন ক্যালকুলেট করতে হবে। তো এখানে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে H1 এবং একটা হচ্ছে H2। এই দুইটাই মূলত এখানে ফোর্স অ্যাপ্লাই করতেছে হরাইজন্টাল ডিরেকশনে। তাহলে আমাদের অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে H1 প্লাস H2, এখানে আসতেছে অ্যারাউন্ড 14 কিপের মতো। আচ্ছা, তো এই 14 কিপ লোড হচ্ছিল আমার ডিমান্ড। নেক্সট আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ক্যাপাসিটি, এবং বিম শেয়ারের জন্য আমরা জানি যে টোয়াইস ফাই রুট ওভার এফসি ইন্টু বিডি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো 0.75 ইন্টু 2 রুট ওভার হচ্ছিল 3000 এফসি প্রাইমের ভ্যালু, বি অ্যান্ড ডি লাগবে। এখন বি কত হবে, আমরা যেহেতু প্রতি 1 ফিটের জন্য চিন্তা করতেছি, তাহলে আমাদের বি হবে হচ্ছে 1 ফিট বা 12 ইঞ্চি। তো এটা হচ্ছে বি। আর ডি আমরা এখানে মাত্র ক্যালকুলেট করলাম যে আমাদের 21 ইঞ্চি ডি এর ভ্যালুটা। তো 1000 দিয়ে ভাগ দিলাম জাস্ট ইউনিট কনভার্সনের জন্য। তো এখানে আমাদের ক্যাপাসিটি দাঁড়াচ্ছে হচ্ছিল অ্যারাউন্ড 20 কিপের মতো। তাহলে আমাদের ডিমান্ড এবং ক্যাপাসিটি যেটা আমরা নর্মালি চেক দিই, যে আমাদের ক্যাপাসিটি অবশ্যই বেশি হওয়া উচিত। তার মানে আমরা যে 2 ফিট এখানে দিচ্ছি সেটা মোটামুটি এডিকুয়েট। 21 কি স্যার এটা এভারেজ নিলেন ইফেক্টিভ ডেপথটা? না, ইফেক্টিভ ডেপথ এভারেজ নাই, মানে তুমি বলতেছো যে 12 সাথে কনসিডার করছি কিনা? জি স্যার, এদিকে তো 12, এদিকে 24। হ্যাঁ, এদিকে 24, আমরা জাস্ট নিচের টুকু চিন্তা করছি। জি স্যার। নিচের টুকু চিন্তা করছি, কারণ তুমি যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম চিন্তা করো এখান থেকে, আমি জাস্ট দুইটা যদি লিনিয়ার চিন্তা করি তাহলে কিরকম আসবে, তাই না? এখানে ম্যাক্সিমাম শেয়ার হবে, জি স্যার। তার কারণ আমরা শুধু 24 ইঞ্চি যেটা আছে এটাকে ইফেক্টিভ ধরলাম এটা ক্যান্টিলিভারের জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের শেয়ার চেকের জন্য। নেক্সট কাজ হচ্ছে এখানে মোমেন্ট বের করা। সো মোমেন্ট বের করতে গেলে আমাদের ক্রিটিক্যাল সেকশন কোনটা হবে, এই যে জায়গাটা আছে এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। এটার এগেইনস্টে আমরা চিন্তা করবো যে এটা একটা ক্যান্টিলিভার হিসেবে কাজ করবে। তাহলে এই পয়েন্টের জন্য মোমেন্টের ভ্যালু কত সেটা আমরা বের করব। তো এই পয়েন্টে মোমেন্ট আসলে দিবে কে, H2 এবং H1, দুইটা হরাইজন্টাল ফোর্স আছে এবং এগুলার ডিসটেন্স আমরা জানি যে এটা হবে হচ্ছে h/3, আর এটা হওয়ার কথা হচ্ছে h/2, যেহেতু রেক্টেঙ্গেলের উপর কাজ করতেছে। তাহলে যদি আমরা স্টেমের ক্ষেত্রে মোমেন্ট বের করি তাহলে আমাদের 10.8 কিপ যেটা আছে এটা হচ্ছে h/3 হওয়ার কথা। আর h বলতে হচ্ছে আমরা এখানে এই ফুটিং এর বেস পর্যন্ত ছিল 22 ফিট আর এখানে ছিল হচ্ছে 20 ফিট, তাহলে 20/3 হবে। আর এখানে 3.24 যেটা আছে কিপে, এটার সাথে মাল্টিপ্লাই করবো হচ্ছে h/2, দ্যাটস মিন হচ্ছে 20/2 ফিট। তো এটা যদি ক্যালকুলেট করো তাহলে 104.4 কিপ ফিট পার ফিট আসতেছে। এটা ছিল আমার প্রতি ফিটে কত মোমেন্ট কাজ করে। তো এরপরের যে ক্যালকুলেশনটা এটা অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করি, সেটা আমি খুব ডিটেলসে যাচ্ছি না, যে আমরা স্টিলের পরিমাণটা বের করব। ইনিশিয়ালি কম্প্রেশন জোনের ডেপথ হচ্ছিল 1 ইঞ্চ ধরে। তো তুমি যদি ট্রায়াল দাও, ট্রায়াল দিলে দেখা যাচ্ছে যে 1.13 ইঞ্চি স্কোয়ার পার ফিট আসে। আচ্ছা, তো এটা হচ্ছিল আমাদের ফ্লেক্সারাল যে রিইনফোর্সমেন্ট সেটা। আর আমরা এস মিনিমাম এখানে যেহেতু বিম হিসাবে চিন্তা করতেছি, আমরা 200 বিডি বাই FY এই ফর্মুলাটা ইউজ করতেছি। সো এটা যদি চিন্তা করো তাহলে আসতেছে 0.84 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এখন এখানে বি এবং ডি এর ভ্যালু আগের মতোই, যেহেতু আমরা 1 ফিটের জন্য স্ট্রিপের জন্য করতেছি, তাহলে বি ইকুয়াল টু হচ্ছিল 1 ফিট বা 12 ইঞ্চি। আর স্যার ডি মিনিমাম বিমের জন্য তো আরেকটা সূত্র ছিল, মানে এটার বেশি আসে দিকে জাস্ট একটাই চেক করছেন নাকি এটা দেন না? আচ্ছা, সো জেনারেলি তোমার দুইটা ইকুয়েশন নিয়ে তার মধ্যে যেটা ম্যাক্সিমাম আসে ওইটাই নিতে হয়।
ঠিক আছে? তুমি ওখানে দেখবা যে দুইটা ইকুয়েশন যে আছে ওটা লেস দ্যান ইকুয়াল তোমার হচ্ছে হলো 200 বিডি এরকম হতে হবে, সামথিং কিছু একটা, সরি লেস দ্যান ইকুয়াল বলতে এটা থেকে গ্রেটার দ্যান ইকুয়াল। সো এই দুইটা থেকে যেটা বড় হয় সেটা নিতে হয়, তাই তো? তো জেনারেলি এইটা যেহেতু একটা কি বলবো অনেকটা থাম্ব স্কুলের মতো, এইটাই বেশি আসে। সো কনজারভেটিভ হচ্ছিল এটাকে ধরে করা, সেই কারণে আমি এখানে সবসময় 200 বিটিটাই ধরতেছি, ওই ইকুয়েশনটাকে স্কিপ করতেছি। তো তুমি ইচ্ছা করলে ওইটাও ক্যালকুলেট করে দেন ম্যাক্সিমামটা নিতে পারো, ইটস ওকে। আচ্ছা, তো এখানে আমাদের আসতেছে হচ্ছিল 0.84 এর মতো হচ্ছিল মিনিমাম রিইনফোর্সমেন্ট। তো দেখতেই পাচ্ছ এখানে যে 1.13টা হচ্ছিল গভর্নিং, এটাই কন্ট্রোল করবে। তো আমরা এখানে ধরো নাম্বার 6 বার যদি দিই তাহলে 4.5 ইঞ্চি পর দিতে হবে। আচ্ছা, সো এখানে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টটা মোটামুটি সবাই বোঝার কথা, নতুন তেমন কিছু নাই। একটা জিনিস এখন তোমাদেরকে এখানে নতুনভাবে বুঝতে হবে, যেটা আমাদের আগে আসলে এরকম সবসময় প্রয়োজন হয় না। এখন এই যে রিটেনিং ওয়ালটা আসলে অনেক লম্বা এদিকের একটা জিনিস, এবং আমাদের ফোর্স আসতেছে হচ্ছে হলো হরাইজন্টাল ডিরেকশন থেকে, যার কারণে আমরা এইটা হচ্ছে হলো ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট দিচ্ছি। এখন এই যে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে এইখানে তো আসলে লোডের জন্য কোনো ধরনের রিইনফোর্সমেন্ট আসলে প্রয়োজন হবে না, কিন্তু যেহেতু এটা অনেক বড় একটা জিনিস, তার মানে একটা হিউজ কোয়ান্টিটি ডিরেকশনে আছে, আমাদেরকে এখানে অবশ্যই যেটা করতে হবে যে টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজের যে রিইনফোর্সমেন্ট আছে সেটা দিতে হবে। সো টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজের যদি রিইনফোর্সমেন্ট দেই সেটা, বা মিনিমাম রিইনফোর্সমেন্ট যদি আমরা চিন্তা করি, সো মিনিমাম রিইনফোর্সমেন্টটা আমরা এই ডিরেকশনে দিব। সো 0.84 যেটা, এটা তোমাকে মাস্ট প্রোভাইড করতে হবে টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট হিসাবে পারপেন্ডিকুলার ডিরেকশনে। এটা হচ্ছিল ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টটা, আর এই দিকের যে রিইনফোর্সমেন্টগুলো আছে সেগুলো হচ্ছিল টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। সো এটা তোমাকে দিতেই হবে। সো এটাও প্র্যাকটিস আছে অনেক সময়, এটা তোমরা দেখবা যে রিইনফোর্সমেন্টগুলো 2 লেয়ারেও দেয়। সো দুইটাই প্র্যাকটিস আছে, সেই ক্ষেত্রে তোমাকে এইখানেও এই ফেসে হচ্ছে হলো মিনিমাম রিইনফোর্সমেন্ট অনেক সময় দিতে হয়। সো দুইটাই প্র্যাকটিস আছে। সো তোমার প্র্যাকটিক্যালি হয়তো বা এরকমও পেতে পারো, অথবা অনেক সময় দেখবা যে দুই ডিরেকশনে হচ্ছে হলো এদিকেও টেম্পারেচার রিইনফোর্সমেন্ট দিচ্ছে, এই ফেসেও তোমার হচ্ছে হলো টেম্পারেচার রিইনফোর্সমেন্ট দিচ্ছে। সো এটা একটু খেয়াল রাখবো যে অথবা ফিল্ডে যে এরকম কিছু একটা পেতে পারো। আচ্ছা, তো স্টেম ডিজাইনের এই ক্ষেত্রে কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, এখন আসি আমরা যে হিল কিভাবে ডিজাইন করব। স্যার রেগুলার কি ডেভেলপমেন্ট চেক করা লাগে না? ডেভেলপমেন্ট লেন্থ হ্যাঁ চেক করা লাগবে। এখন এখানে দেখো ডেভেলপমেন্ট লেন্থ আসলে এটা আসলে তোমার নিজের উপরে, এখানে প্রায় আমাদের ডেপথ কত ছিল মনে আছে? 24 ইঞ্চি। সো আমরা জেনারেলি যেটা করি এইসব ক্ষেত্রে এইটাকে এই পর্যন্ত নিয়ে যাই না, এটাকে দেখা যাচ্ছে এরকম বাঁকা করে দিতে হয়। সো ডেভেলপমেন্ট লেন্থ তুমি চেক করলেও ডেভেলপমেন্ট লেন্থ হয়তো বা মানে ফুলফিল করবে না, সেসব ক্ষেত্রে আমাদের এই রডগুলোকে হচ্ছিল এদিকে বাঁকা করে দিতে হয়। সেখানে ডেভেলপমেন্ট লেন্থ চেক করলেও আমরা হয়তো বা করতে পারবো না, এটাকে এগ্রি করাতে পারবো না যেখানে ডেভেলপমেন্ট লেন্থ ফুল পাবো, সেক্ষেত্রে আমাকে এগুলোকে হচ্ছিল বাঁকা করে দিতে হয় প্র্যাকটিক্যালি। আচ্ছা, এরপরে চলো আমাদের হিল যেটা আছে এইটার ডিজাইনটা কিভাবে করব। তো ফার্স্টে আসি যে হিল আসলে কোন পোর্শনটা, এই পোর্শনটা আসলে হিল। এখানে যখন আমরা ডিজাইন করব তখন অনেকগুলো অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশনগুলো একটু ভালো করে দেখো। যে প্রথমে হচ্ছে হলো উপরের সয়েল আছে, সয়েল থেকে হচ্ছে হলো আমার প্রেশার আসবে, এটা হচ্ছে একটা জিনিস যে সয়েল থেকে প্রেশার আসবে। কত ফিট সয়েল আছে? 20 ফিট সয়েল আছে, ঠিক আছে? এই 20 ফিট সয়েল আমার এখানে হচ্ছে হলো প্রেশার দিবে। আচ্ছা, আর এখানে তোমার হচ্ছে হলো একটা কনক্রিটের ওয়েট, নিজস্ব ওয়েট আছে, সো সেই ওয়েটের জন্য সে হচ্ছে হলো নিচের দিকে লোড পাবে। আচ্ছা, তো এই দুইটা জিনিস হচ্ছে হলো পাচ্ছে এখানে। এখন আবার এটাও দেখতে হবে যে নিচ থেকে আসলে এক ধরনের প্রেশার আসতেছে, এই প্রেশারটা কি করবে, এটাকে মাইনাস করতে চাবে না, যে এখানে যেই ফোর্স আসতেছে
আর এখান থেকে একটা অপোজিট ডিরেকশনের ফোর্স আসতেছে। এখন ডিজাইনের জন্য আসলে তুমি কোনটা ব্যবহার করবে এটা ইম্পর্টেন্ট। তো উপর থেকে আবার সারচার্জ লোড যেটা আছে সেটাও কাজ করতেছে। তো এই সবগুলো লোড নিচের দিকে কাজ করতেছে এক ডিরেকশনে, আর এই প্রেশারটা কাজ করতেছে তার অপোজিট ডিরেকশনে। তো এই যে অপোজিট ডিরেকশনে যে কাজ করতেছে তার অর্থ হচ্ছে হলো যে তুমি তার ডিজাইন ফোর্সটাকে কমায় দিচ্ছ। সো যদি তুমি কনজারভেটিভ ডিজাইন করতে চাও সেই ক্ষেত্রে যেটা করতে হবে এই পোর্শনটাকে নেগলেক্ট করতে হবে, যে আমি ফুল ক্যাপাসিটির জন্য মানে এই পুরো যা লোড আসতেছে লোডের জন্য ডিজাইন করব। লোডটাকে এখানে যে মাইনাস করে কিছু অংশ কমে যাবে এটাকে ধরবো না। ঠিক সেম জিনিস যখন আমরা অ্যাক্টিভ প্রেশার ধরছিলাম কিন্তু পেসিভ প্রেশারটা ধরি নাই। একটা কনজারভেটিভ ডিজাইনে আমরা যাইতে যাচ্ছি বা সেফ ডিজাইনে যাইতে যাচ্ছি। তো আমরা সেই কারণের জন্য নিচের যে প্রেশারটা আসতেছে এটাকে নেগলেক্ট করব। এটাকে নেগলেক্ট করে শুধু উপরের যে ফোর্সগুলো আসতেছে সেইটাকে ধরে আমরা হচ্ছে হলো কি বলে এটাকে মোমেন্টটাকে বের করে এটাকে রিইনফোর্সমেন্ট দিব। আমরা আগেই বলছি যে আমাদের এইটা জেনারেলি এইভাবে ডিফ্লেক্ট করতে চাবে, তার মানে এখানে টপ রিইনফোর্সমেন্ট দিতে হবে মোমেন্টের জন্য। এটা হলো টপ বার। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে টোটাল ডাউনওয়ার্ড লোড কত কাজ করবে। তো এখানে আমরা জানি যে আমাদের সারচার্জ হচ্ছে হলো 330 পিএসএফ ছিল, এটাকে কেএসএফ এ নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিলাম এবং সেই লোড ফ্যাক্টর আগের মতোই একটা লোড ফ্যাক্টর 1.6 দিয়ে মাল্টিপ্লাই করতেছে। তাহলে এটা করলে আমাদের 0.52 কিপ পার ফিট স্কোয়ার আসে। আর এখানে হচ্ছিল 20 ফিটের সয়েল আছে, 20 ফিট সয়েল ইন্টু হচ্ছিল এটা, তার মানে গামা এস ইন্টু এইচ, এটা হচ্ছিল টোটাল ভার্টিক্যাল প্রেশার, এটাকে 1.6 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো আসতেছে 3.2 কেএসএফ এর মতো, কেএসএফ এর মতো। আর যেটা লাস্টে এই অংশটুকুর যে ওয়েট আছে এটা কত, 2 ফিট হচ্ছিল হাইট আর 150 হচ্ছিল তার ইউনিট ওয়েট যেটা। এটা করলে এইটাকে আমরা 1.2 দিয়ে করতেছি, কারণ হচ্ছিল এটা কনক্রিটের, এটা ডেড লোড, আর এগুলো হচ্ছিল লাইভ লোড হিসাবে সয়েলগুলোকে কাউন্ট করতেছি। তো সে কারণে এটা আসতেছে 0.36 কেএসএফ এর মতো। এটা হচ্ছিল আমাদের টোটাল ডাউনওয়ার্ড প্রেশার। তাহলে যদি বের করতে চাই 0.528, 3.52 আর হচ্ছিল 0.36। এটা হচ্ছিল সারচার্জের লোডে, এটা হচ্ছিল সয়েলের প্রেশার, এটা হচ্ছিল কনক্রিটের। সো এই তিনটা পোর্শন যদি আমরা যোগ করি তাহলে আমরা মোটামুটি প্রেশারটা পাচ্ছি হলো 4.4 কেএস। এখন এই 4.4 কেএসএফ এর জন্য এখানে টোটাল যে প্রেশারটা 4.4 কেএসএফ এটার জন্য এটাকে ডিজাইন করতে হবে। তো মোমেন্টটা আমরা ইজিলি বের করতে পারবো যে কিউ এল স্কোয়ার বাই 2, এটা হচ্ছিল আমাদের ক্যান্টিলিভার পোর্শনের জন্য। সো আমাদের 4.405 আর এখানের লেন্থ হচ্ছিল 8 ফিট, সো 8 স্কোয়ার ডিভাইডেড 2, তাহলে আমাদের আসতেছে 141 কিউব ফিট পার ফিটে, আমরা 1 ফিটের স্ট্রিপ হিসাবে চিন্তা করতেছি। তো এই ক্ষেত্রেও আমাদের ওই একই কাজ, ওটা রিপিটেড কাজ, ডি ইকুয়াল টু বের করে নিলাম যে 21 ইঞ্চির মতো এবং পরবর্তীতে এএসটাকে ক্যালকুলেট করলাম যে 1.6 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো এই ক্ষেত্রে আমরা যদি মিনিমাম রিইনফোর্সমেন্টটা বের করতে চাই তাহলে 0.84 আসবে, যেহেতু এখানেও আমাদের 2 ফিটের মতো টোটাল। তো আমাদের এই 1.6টা হচ্ছিল কন্ট্রোল করবে। তাহলে আমরা যদি নাম্বার 7 দিই সেক্ষেত্রে 4.5 ইঞ্চি পর পর দিতে পারি। তো এই যে রিইনফোর্সমেন্টটা, এই রিইনফোর্সমেন্টটা আমাকে দিতে হবে হচ্ছে হলো এটা ডিফ্লেকশন শেপ দেখে, যে এই জিনিসটা এইদিকে হচ্ছে হলো বাঁকা হতে চাচ্ছে, তার মানে এইখানে রিইনফোর্সমেন্ট দিতে হবে। তো এটাই হচ্ছে হলো হিল বার যেটা আছে সেটার ডিজাইন। তো এটা কি সবাই বুঝতে পারছো কিভাবে করলাম? জি স্যার। আচ্ছা, কটা বাজে এখন? 25। আচ্ছা, স্যার আমাদের কোশ্চেন কখন দেওয়া হবে, মানে পরীক্ষা কতক্ষণে? কোশ্চেন হচ্ছে হলো 9:35-এ আমি আপলোড করে রাখছি, 9:35-এ শিডিউল দেওয়া আছে, তখন আপলোড হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা হয়তো কনসেন্ট্রেট করতে পারবে না, আমি শেষ অংশটা নেক্সট দিনে শেষ করব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমাকে একটু কনফার্ম করো
এই রিটেনিং ওয়ালের যে ক্যালকুলেশনগুলো এগুলো খুবই ছোট ছোট ক্যালকুলেশন। সো আমি কি আর একটা ম্যাথ করাবো তোমাদেরকে? জি স্যার, করাইলে ভালো হতো স্যার। হয়তো আচ্ছা ঠিক আছে। যদি নাও করাতে পারেন তার স্যার সলভটা দিয়ে দিন। আচ্ছা না, আমি চিন্তা করতেছি আর একটা করাবো, ওটা হচ্ছে হলো আমি ক্যালকুলেশনগুলো এখানে করে রাখবো না, সো তোমাদের ক্লাসে নিজেরা করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এই অংশটুকু শেষ করব, শেষ করে আর একটা অঙ্ক হয়তো বা তোমরা নিজেরা করবো আমার সাথে সাথে, ঠিক আছে? তাহলে আমাদের রিটেনিং ওয়াল মোটামুটি শেষ হয়ে যাবে। আর একটু লিংকটা আবার দেওয়া যাবে? হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি তোমাদের। শোনো, সবাই ক্লাস টেস্ট যখন দিবা, আমি রেকর্ডটা অফ করি।